বজ্জাত গজিলা, তুই আমার কোমরটা ভেঙে দিলি। আমাকে তুই অমানুষের মতো মেরেছিস। তুই মানুষ না, তুই একটা গর্জিলা। আরে আমি এখানে কোথায় এসে পড়লাম? জায়গাটা চেনা চেনা লাগছে, কিন্তু এটা তো আমাদের বন না। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের জঙ্গল থেকে পাশের জঙ্গলে চলে এসেছি। খিদেতে আমার পেটটা চোচো করছে। না, কোমর ভেঙেছে তাতে কি হয়েছে? আমাকে তো খাবার খুঁজে খেতেই হবে। যাই একটু সামনে গিয়ে দেখি। আর এই কথা বলে সে লেজকাটা শিয়াল এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। আর খাবার খুঁজতে খুঁজতে সে একটি গাছের নিচে এসে ঘুমিয়ে পড়ে। আর সেই লেজকাটা শিয়ালটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে যে জঙ্গলের রাজা হয়ে গেছে। আরে বাহ, আমি জঙ্গলের রাজা হয়ে গেছি। সব পশুরা আমাকে সালাম দিচ্ছে। জঙ্গলের সব পশু পাখিরা এখন আমার প্রজা। আমার ভাবতেই তো খুব ভালো লাগছে। এখন আর আমাকে পানি খেতে পুকুরে যেতে হবে না, আর খাবার খুঁজতে জঙ্গলেও যেতে হবে না। এই বেটা গর্জিলা, তোর এত বড় সাহস, তুই ওখানে দাঁড়িয়ে আছিস? যা আমার জন্য খাবার নিয়ে আয়। জো হুকুম জাহাপনা। এই নিন জাহাপনা আপনার খাবার। এই বেটা গর্জিলা, তোর এত বড় সাহস যে তুই আমার চোখের দিকে তাকিয়ে আছিস? তোর সাহস তো কম না। আমার সাহস হলো কি করে মানে? একটু আগে তোকে লাঠি মেরেছি, তুই ভুলে গেছিস? আমি মনে হয় স্বপ্ন দেখছিলাম। তুই স্বপ্নে আমার সাথে এভাবে কথা বলার সাহস পাস কি করে? আমার ভুল হয়ে গেছে, আমি স্বপ্ন দেখছিলাম। দুষ্টু শিয়ালের এমন কথা শুনে গর্জিলা রাগে ফেটে যাচ্ছে। সে একটা গর্জন দিয়ে দুষ্টু লেজকাটা শিয়ালকে ধরার জন্য ধাওয়া করলো। বেচারা লেজকাটা শিয়াল প্রাণের ভয়ে দৌড়াতে লাগলো, আর পিছু ফিরে একবারও তাকালো না। আর সেই দুষ্টু লেজকাটা শিয়াল নিজের অজান্তেই জঙ্গল ছেড়ে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লো। আর সে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেল। প্রচন্ড হাঁপিয়ে গিয়ে সে এবার থামলো। আরে বাহ, আমি জঙ্গল ছেড়ে একটা গ্রামে এসে পড়েছি। সে কথা বলতে বলতে গ্রামের মধ্যে ঢুকে পড়লো। খুব সহজেই এখানে জীবনযাপন করতে পারবো। শিয়াল যখন এ কথা মনে মনে ভাবছিল, ঠিক তখনই এই গ্রামের একটি কুকুর এসে পড়ে। আর কুকুরটি যখন শিয়ালটিকে দেখে সে শিয়ালের কাছে আসে। আর শিয়াল কুকুরকে দেখে বলতে লাগলো, আরে কুকুর ভাই, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। কুকুরটি শিয়ালের কাছে এসে ঘেউ ঘেউ করতে লাগলো। আরে না, আমাকে এখনই পালাতে হবে, নইলে এরা আমাকে কামড়ে দিবে। আর শিয়ালটা কুকুরের তাড়া খেয়ে দৌড়াতে লাগলো। আর শিয়ালটি পালাতে পালাতে একটা রং গলানো জলের বালতির মধ্যে গিয়ে পড়লো। আর শিয়ালটি সেই রঙের বালতি থেকে বের হলো। কি জীবন! প্রথমে বোকা গর্জিলার তারা খেলাম, আর এরপরে কুকুরটার তারা খেলাম। তোরা কি আমাকে বাঁচতে দিবি না? হাট টিম আর টিম টিম, কি হবে আর এই গ্রামের জীবনে থেকে? আমার সেই জঙ্গলের জীবনে ভালো লাগবে না, আমার এই গ্রামের জীবন। দুঃখিত আর হতাশ জীবন নিয়ে সে জঙ্গলে ফিরে গেল। কিন্তু সে লেজকাটা শিয়ালটি জানে না সে এখন পুরো নীল রঙের হয়ে গেছে। জঙ্গলের সব পশু পাখিরা তাকে দেখে ভয় পেতে লাগলো। আর নুসু পায়রা সেই বনে দুষ্টু লেজকাটা শিয়ালকে দেখে বলে, এটা আবার কে? এ আবার কেন জঙ্গলে এলো? কিন্তু নুচু পায়রা, আগে দেখো এটা কি। আর এ কথা বলতে না বলতে সব পশু পাখিরা দৌড়ে পালালো। আর সেই দুষ্টু শিয়ালটি সবাইকে চলে যেতে দেখে অবাক হয়ে যায়। আরে হচ্ছেটা কি? সে কিছু না ভেবে জঙ্গলে হাঁটতে শুরু করলো। আর সে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখে একটা আয়না পড়ে আছে। লেজকাটা শিয়ালটি আয়নায় সে নিজের চেহারা দেখতে পেল। আর এটা দেখে সে অবাক হয়ে বলল, আরে আমি এরকম নীলবর্ণ হলাম কি করে? বুঝতে পেরেছি, ওই বালতির জল মেশানো রঙে আমি নীল হয়ে গেছি। আর শিয়ালটি এখন বুঝতে পারে বনে সব পশু পাখিরা তাকে দেখে পালাচ্ছে কেন। তার মাথায় একটা বুদ্ধি এলো। আর শিয়ালটি খুব গর্বের সহিত একটি বিশাল পাথরের উপর চলে গেল।
আর সেটা ছিল বাঘের সিংহাসন। আর সে বাঘের সিংহাসনে বসে সব পশু পাখিদের ডাকতে লাগলো। বন্ধুরা, তোমরা কোথায়? তোমরা সবাই তাড়াতাড়ি এখানে আসো। অনেক সব পশু পাখিরা সেখানে হাজির হলো। ওই জঙ্গলের গর্জিলাও সেখানে হাজির হলো এবং সে খুব ভীত হয়ে গেল নীলবনে সে শিয়ালটাকে দেখে। বন্ধুরা, তোমরা কেন আমার থেকে এভাবে পালিয়ে যাচ্ছ? আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা হয়তো আমাকে চেনো না, কিন্তু আমি ঈশ্বরের একটি অদ্ভুত সৃষ্টি। তিনি আমাকে পাঠিয়েছেন এই জঙ্গলের সব পশু পাখিদের রক্ষা করার জন্য। তাই তোমরা আমাকে তোমাদের রাজা হিসেবে মনে করো। আরে এটা কিভাবে সম্ভব? আমি তো এই প্রাণীকে কখনোই দেখিনি। আর এই প্রাণীটি কোথা থেকে আসলো? আমি তোমাদের বনের রাজা হব আর তোমাদের সবাইকে শাসন করব। সৃষ্টিকর্তা আমাকে এই বনের সবাইকে শাসন করার নির্দেশ দিয়েছেন, আর বনের পশু পাখিরা যেন সুরক্ষিত থাকে সেদিকে খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা আমাকে তোমাদের রাজা হিসাবে গ্রহণ করে নিচ্ছ। এখন তোমরা যাও, এই রাজার জন্য এই জঙ্গলের সব থেকে ভালো খাবার নিয়ে আসো। আর আমি খুব ক্লান্ত, তাই তাড়াতাড়ি করে আমার খাবারটা নিয়ে আসো। আমি এখন ঘুমাবো। জঙ্গলের সব পশু পাখিরা শিয়ালকে রাজা মানলো আর শিয়াল রাজার মতন জীবনযাপন শুরু করলো। আর শিয়ালটি সব সময় যেটা চেয়েছিল এটাই হলো। আর শিয়ালটি বসে বসে সবাইকে হুকুম করত তার জন্য খাবার নিয়ে আসতে। এই গর্জিলা, আমার খাবার কোথায়? যাও, এক্ষুনি আমার খাবার নিয়ে আসো। আর এই শুনে গর্জিলা চলে গেল শিয়ালের জন্য খাবার আনতে আর খাবার নিয়ে এলো। এই নিন জাহাপনা, আপনার খাবার। উফ, আর ভালোই লাগছে না। কতদিন আর এভাবে আমাদেরকে খাটতে হবে এই প্রাণীটার জন্য? আমার মতো দানব গর্জিলা এই প্রাণীটাকে এইভাবে সেবা করছে, ভাবতেই আমার অবাক লাগে। আর শিয়ালের জন্য বনের সব পশু পাখিরা কাজ করতে লাগলো। কেউ শিয়ালের জন্য শিকার করে আনতো আর কেউ শিয়ালের জন্য পানি নিয়ে আসতো। আর সেই দুষ্ট শিয়াল সেই সিংহাসনে বসে খাবার খেত আর আরামে ঘুমাতো, আর কোনো কাজ করতে হতো না। সে সারা জীবন যেটা চেয়েছিল ঠিক সেটাই পেয়েছে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন সন্ধেবেলা শিয়াল তার দরবারে বসেছিল আর জঙ্গলের সব পশু পাখিরা তার সামনে ছিল। ঠিক সেই সময় শিয়ালটি চারপাশ থেকে অন্য সব শিয়ালদের ডাক শুনতে পেল। আর সেই সব ডাক ভেসে আসছে পাশের জঙ্গল থেকে। আর সে শিয়াল জাতের ডাক শুনে নিজেকে ধরে রাখতে পারল না। আর শিয়ালটি দেরি না করে তার নিজের কণ্ঠে শিয়ালের ডাক দিতে লাগলো। আর সেই কণ্ঠটা সবাই চিনতো। গর্জিলা আর বাকি সবাই তাকে ঠিক চিনতে পেল। আসলে তাদের রাজা একটি শিয়াল এবং সেই শিয়াল লেজ কাটা দুষ্টু শিয়াল। তখন তারা বুঝে গেল মোটেও তাকে কোনো ঈশ্বর পাঠায়নি। আর তারপর সবাই তাকে খাওয়া করে। আর গর্জিলা যখন তাড়া করলো, দুষ্টু লেজ কাটা শিয়াল দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে গেল। আর গর্জিলা বলতে লাগলো, বেটা লেজ কাটা শিয়াল, তোর এত বড় সাহস! তুই নিজের রূপ পাল্টে আমাদের সবাইকে আবার বোকা বানিয়েছিস। আমি আজকে শপথ করে বলছি, কে যখনই আমি পাবো আজ তো চিবিয়ে খাবো। আর সেই দুষ্টু লেজ কাটা শিয়াল দুঃখিত আর লজ্জা পেয়ে এই জঙ্গল থেকে পালিয়ে যায়। আর শিয়ালটি একটা সময় বুঝতে পারলো সে অনেক লোভ করেছে, আর লোভ করলে লোভের পরিণাম মৃত্যু। আর শিয়ালটি মনে মনে ভাবলো কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। বৃন্দাবন জঙ্গলে মা বাবা মরা দুই অনাথ বোন বসবাস করত। বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি। একই মায়ের গর্ভের দু বোন হলেও দুজনের দৈহিক গঠন ছিল দু রকমের। বড় বোন টুনি ছিল খুব বেটে, তাকে দেখতে বাচ্চাদের মতো লাগতো। আর ছোট বোন মুন্নি অনেক লম্বা ছিল, যার কারণে তাকে অনেক লম্বা মনে হতো। টুনি ফুল বিক্রি করে সংসার চালাতো। সৎ এবং দয়ালু মনের ছিল টুনি। আর মুন্নি ছিল অনেক অলস আর কিছুটা লোভী স্বভাবের। এরপর একদিন সকালবেলা, কিরে মুন্নি, তুই আর কত বেলা অবধি ঘুমাবি বলতো? আমাকে তো ফুল কুড়াতে যেতে হবে, তাই না? তুই যদি একটু উঠে রান্নাটা সেরে ফেলতি
তাহলে তো আমার একটু উপকার হয় রে। ধুর দিদি, সকালবেলা তো ঘ্যানর ঘ্যান করিস না তো, আর এত ঘ্যান ঘ্যান করে আমার কানে পোকা মারিস না। যা, তুই তোর কাজে চলে যা তো, আমাকে এখন একটু শান্তিতে ঘুমাতে দে। তোর সাথে তো দেখছি আমার কথা বলাটাই বেকার হলো। যা, তুই তোর ঘুম নিয়েই থাক, আমি আমার কাজে গেলাম। এই বলে টুনি ঘর থেকে বেরিয়ে ফুল কুড়াতে যায়, আর ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে বাড়িতে ফিরতে থাকে। পথে এক প্রতিবেশীর সাথে দেখা হয়। প্রতিবেশী টুনিকে বলে, কি রে টুনি, তুই কি সারা জীবন এরকম বেঁটেই থেকে যাবি? তুই কি আর বড় হবি না? এভাবেই যদি বেঁটে থাকিস তাহলে তো কোনো ছেলে তোকে আর কোনোদিন বিয়ে করবে না। তখন তুই ঘরের খুঁটি হয়ে বেঁচে থাকবি। আর তোর ছোট বোনের তোর চোখের সামনে বিয়ে হয়ে যাবে রে। আমি বেঁটে, কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি তা নিয়েই অনেক খুশি। এতক্ষণ পরিশ্রম করে আমাকে এতগুলো কথা শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। এই বলে টুনি মনের ভিতরে কষ্ট লুকিয়ে রেখে বাড়ি চলে যায়। এদিকে মুন্নি কোনো কাজ করে না, সে সারাদিন পড়ে পড়ে ঘুমায়। আর এ দেখে টুনি বলে, হায় হায় রে মুন্নি, তুই এখনো ঘুমাচ্ছিস? তোকে নিয়ে যে আমি কি করব সেটা আমি ভেবেই পাচ্ছি না রে। ওঠ বলছি এক্ষুনি, নয়তো গরম জল এনে ঢেলে দেব কিন্তু। ওফ, কত ভাগ্য করে যে তোর মতো একটা দিদি পেয়েছি না। কে জানে, সারা দিন শুধু ঘ্যান ঘ্যান আর ঘ্যান ঘ্যান, ভালোই লাগে না আর আমার এসব। এসব বলে মুন্নি রাগ করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, আর দু বোনে একসাথে খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর এরপর একদিন টুনি আর মুন্নি মিলে জঙ্গলে ফুল কুড়াতে যায়। হঠাৎ করে তারা দুজনে কোনো এক ব্যথায় যন্ত্রণায় কাতরানোর আওয়াজ শুনতে পায়। ওটা শুনে তো ওরা দু বোন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর ওরা দেখে সামনে এক পরী বসে বসে কাঁদছে। উফ মা গো, আমার পা জ্বলে গেল। কেউ কি এখানে আছো? আমাকে একটু সাহায্য করো। তখনই টুনি পরীর কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন তুমি? এক দুষ্টতান্ত্রিক আমাকে আহত করে এখানে ফেলে দিয়ে গেছে। তোমরা আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই বসুন, আমি আপনার পায়ে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এসব বলে টুনি গাছের পাতা শেকড় জড়িবুটি বানিয়ে নিয়ে পরীর পায়ে লাগিয়ে দেয়। জড়িবুটি লাগানোর পর পরী অনেকটা সুস্থ বোধ করে। আর পরী বলে, তোমাদের অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্যই আজ আমি প্রাণে বেঁচে গেলাম। তা তোমরা এই নির্জন বনে কি করছো? আমরা দু বোন অনাথ, পেটে ভাত দেওয়ার মতো আমাদের কোনো কর্ম নেই, তাই বাধ্য হয়ে জঙ্গল থেকে ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাই। আজ আমরা ফুল কুড়াতে এসেছিলাম, আর আপনার কান্নার আওয়াজ শুনে আমরা এখানে এলাম। আর আপনাকে সাহায্য করতে গিয়ে আমাদের সব ফুল শুকিয়ে গেছে। আজ আর বিক্রি করতে পারবো না, খেতেও পারবো না। আমার জন্য তো তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাহলে তো তোমাদের ক্ষতি আমাকেই পুষিয়ে দিতে হচ্ছে। এই নাও, দুজনে দুটো বীজ নাও, এগুলো নিয়ে তোমাদের বাড়িতে লাগিয়ে দিও। এরপর এখান থেকে দুটো গাছ হবে। সেই গাছ দুটো বড় হওয়ার পর প্রথম যে পূর্ণিমার রাত আসবে
সেই রাতে শুদ্ধ গঙ্গা জল নিয়ে ওই গাছ দুটোর গোড়ায় ঢালতে হবে। তবে সাবধান, গাছের গোড়ায় জল ঢালার সময় তোমাদের অনেক বাধা আসতে পারে, সেগুলোতে কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। আর প্রথম প্রহরে টুনি আর দ্বিতীয় প্রহরে মুন্নি জল দিবে, তবে দুজনে এই কাজ করতে পারবে না। আর আরেকটা কথা, গঙ্গা জল দেওয়ার সময় তোমরা পেছন বা আশেপাশের দিকে তাকাবে না। তোমাদের যত বাধাই আসুক না কেন, তোমরা এক লক্ষ্যে অটুট থাকবে। আচ্ছা ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে টুনি আর মুন্নি বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর দু বোনে বাড়ির উঠানের আশেপাশে বীজ দুটোকে রোপণ করে দেয়। এরপর তারা নিজেদের কাজে চলে যায়। এরপর টুনি রান্নাঘরে গিয়ে উপর থেকে একটা হাঁড়ি নামাতে যায়, কিন্তু বেটে হওয়াতে সেই হাঁড়িটুকুই নামাতে পারে না। তখন মুন্নি টুনিকে বলে, কিরে দিদি, তুই কি একটু লম্বা হতে পারিস না? তুই তো আমার থেকে বয়সে কত বড়, আর দেখতে কি না আমার থেকে ছোট। তোকে দেখলে যে আমার অনেক হাসি পায় রে দিদি। আর আমাকে দেখ তো, তোর থেকে ছোট হয়েও আমাকে কত বড় দেখায়। খুব ভালো লাগে রে আমার। হয়েছে রে বোন, হয়েছে। আমাকে আর কথা না শুনিয়ে নিজের ঘরে যা তো। টুনির কথা শুনে মুন্নি মুখ ভেসকিয়ে নিজের ঘরে চলে যায়। আর এদিকে রাতও হয়ে যায়। টুনি আর মুন্নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এরপর ভোর হয়। দুই বোন উঠে আগেই বীজ দেখতে যায়। বীজ দেখতে গিয়ে তো তারা দু বোনই অবাক হয়ে যায়। একিরে দিদি, এক রাতেই আবার বীজ থেকে চারা বেরিয়ে এত বড় হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব বলতো? মুন্নি, এটা মনে হয় কোনো জাদুই বীজ ছিল, তার কারণেই এমনটা হয়েছে। আর আজ বাদে তো কাল মনে হয় পূর্ণিমা, আর ওই পূর্ণিমা রাতে শুদ্ধ গঙ্গা জল পরি দিতে বলেছিল গাছগুলোতে। হ্যাঁ রে দিদি, তাহলে চল এখন আমরা শুদ্ধ গঙ্গা জলের ব্যবস্থা করি। এই বলে দু বোন গঙ্গা জলের ব্যবস্থা করতে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। দু বোন গঙ্গা জল এনে ঘরে লুকিয়ে রাখে। এরপর দেখতে দেখতে ভোর হয়, আর ভোর কাটিয়ে দুপুর, আবার রাতও হয়। আর এরপর রাত 12টা বাজতেই পূর্ণিমার চাঁদ বড় হয়ে যায়। তখন দু বোনই দু গাছে জল দেওয়ার জন্য বেরিয়ে আসে। বোন, পরি তো বলেছিল প্রথম প্রহরে আমি যেন জল দেই, আর দ্বিতীয় প্রহরে তুই। আর তাই তুই ঘরে গিয়ে অপেক্ষা কর, আমি ডাকলেই বেরিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে রে দিদি। এরপর মুন্নি ঘরে চলে যায়, আর টুনি তার গাছের কাছে গিয়ে শুদ্ধ গঙ্গা জল ঢালতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে। এই টুনি, এই দেখ, আমি তোর জন্য কত সোনা দানা হিরে জহরত এনেছি। এগুলো না নিয়ে ওই গাছে কেন জল ঢালছিস তুই? আয়, এগুলো নিয়ে যা। এরকম অদ্ভুত শব্দ শুনে টুনি মনে মনে বলে, পরি তো আমাকে বলেছিল অনেক বাধা আসতে পারে, আর সোনা দানারও আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি আর পিছনে ফিরে তাকাবো না। আমি আগে আমার গাছে জল ঢালবো। এই বলে টুনি অন্যদিকে না তাকিয়ে মনোযোগ সহকারে গাছে গঙ্গা জল ঢালে। আর জল ঢালা শেষ হতেই একটা বিরাট আলোক রশ্মি এসে টুনির পুরো গাছ জুড়ে সোনার হিরে মানিক জহরত দিয়ে ভরে যায়। এ দেখে তো টুনি মহা খুশি হয়, আর মুন্নিকে ডাকতে থাকে, মুন্নি তাড়াতাড়ি বাইরে আয়, দেখ দেখ কি অলৌকিক ঘটনা ঘটেছে। টুনির ডাক শুনে মুন্নি সেখানে দৌড়ে আসে। দিদি, তোর গাছে এমন সোনা ধরেছে কেন? তার মানে আমি জল ঢাললে আমার কাছেও তো সোনা দানা এসব ধরবে, তাই না? তুই সরে যা তো এখান থেকে।
তুই তাড়াতাড়ি ঘরে চলে যা, আমি আগে আমার কাজটা করে নেই। এরপর টুনি নিজের ঘরে চলে যায়। এদিকে মুন্নিও তাড়াহুড়ো করে গাছে জল ঢালা শুরু করে। ঠিক তখনই পেছন থেকে আবারও সেই শব্দ আসে। এই মুন্নি, দেখ আমি তোর জন্য কত সোনা দানা হিরে জহরত কত কিনে এসেছি। এগুলো নিবি না তুই? তাড়াতাড়ি আয় আমার কাছে। গাইবে আওয়াজ শুনে মুন্নি লোভে পড়ে যায় আর অমনি পেছনে তাকায়। ঠিক তখনই মুন্নির কাছে অনেকগুলো সাপ এসে ঝুলতে থাকে। আর তখনই মুন্নির গাছটা কথা বলে ওঠে। মূর্খ মূর্খ তুই, তোর মনে এত লোভ বাসা বেঁধেছে যে তুই সব ভুলে গিয়েছিস। তোর এই লোভের শাস্তি তো তোকে পেতেই হবে। আমার ভুল হয়ে গেছে গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করো। আমি আর কখনো লোভ করব না, দয়া করো তুমি গাছ, দয়া করো। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, তাই তোকে লোভের শাস্তি পেতে হবে মুন্নি। এরপর গাছে ঝুলে থাকা সাপগুলো মুন্নিকে দংশন করতে থাকে। এরপর সাপের বিষে মুন্নি নীল হয়ে যায় আর সেখানেই মৃত্যুবরণ করে। আর মুন্নির গাছটাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি বাইরে এসে এসব দেখতে পেয়ে টুনি তার মৃত বোন মুন্নিকে নিয়ে অনেক কাঁদতে থাকে। টোনা আর টুনি বাস করত। টোনা ছিল ভীষণ গরিব। টোনার নিজের কোনো জমি ছিল না, তাই টোনা যজ্ঞু কাক নামের এক ধনী পাখির জমিতে চাষাবাদ করত, চাষাবাদের কাজ করত আর ভাগে যতটুকু সবজি পেত তা বিক্রি করে কোনো রকমে সংসার চালাতো। একদিন যাক বাবা, জমির কাজ সব শেষ হয়ে গেছে, বস্তাও প্যাকিং করা শেষ হয়েছে, এবার অনেক আলু হয়েছে। যজ্ঞ দাদার কাছ থেকে এবার সবজির ভাগ বেশি করে চাইতে হবে। প্রতিবার আমাকে কম ভাগ দেয়, এবার আর আমি মানবো না। টোনা কথা বলতে বলতেই যজ্ঞ কাক তার জমিতে আসে আর টোনাকে বলে, বাহ, সব আলু বস্তা করা হয়ে গেছে, যাই সবগুলো আলু নিয়ে যাই। যজ্ঞ দাদা, সব আলু নিয়ে যাবে মানে? এখানে তো আমারও ভাগ আছে। আর শোনো যজ্ঞ দাদা, আমি তোমার জমিতে কষ্ট করে ফসল ফলাই, এবার কিন্তু আমাকে বেশি করে ফসল দিতে হবে, কম ফসল দিলে চলবে না কিন্তু। বুঝতে পেরেছো? তুমি ফাও ফাও এত ফসল নিবে তার আমি মেনে নিতে পারছি না, বুঝতে পেরেছো? কি, আমি ফাও ফাও ফসল নেই? এই জমিটা কার শুনি? আমার জমি আর আমাকেই বলিস ফসল সমান নিতে? এই ভিখারির বাচ্চা, আমি জমি না দিলে তুই ফসল ফলাতি কোথায় শুনি? তাতে এমন করে বলছো কেন যজ্ঞ দাদা? তুমি যতটুকু ভাগ দাও তাতে করে আমার ফসল ফলানোর খরচই ওঠে না, তাহলে আবার সংসার চালাবো কিভাবে বলো তো? এবার তোমাকে আমার ন্যায্য ভাগ দিতেই হবে। তোর তো খুব বার বেড়েছে টোনা, তুই কি একটু কষ্ট করিস? তুই বেশি ফসলের ভাগ চাস? তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না, আমি বনের অন্য কাউকে দিয়ে আমার জমি চাষ করিয়ে নেব। এক্ষুনি আমার জমি থেকে চলে যা বলছি, চলে যা। টোনা নিরুপায় হয়ে খালি হাতে বাড়ি চলে আসে আর টোনাকে দেখে টুনি বলে, কি গো, খালি হাতে তুমি বাড়িতে ফিরে এলে যে? আজ না তোমার যজ্ঞ দাদার কাছ থেকে বেশি করে ফসলের ভাগ নিয়ে আসার কথা? তুমি তো এবার জমিতে আলু চাষ করেছো, তো কই সেই আলু দেখি? হে ঈশ্বর, কি আর ভাগ নেব টুনি? ন্যায্য কথা বলতে গিয়েই তো যজ্ঞ কাক আমার কাছে জমিটা কেড়ে নিল আর ফসলগুলো সব নিয়ে নিল। এবার আমাদের কি হবে? হাতে তো কোনো টাকা পয়সা নেই, এবার আমাদের না খেয়ে থাকতে হবে গো টুনি। কি আর করবে, কি আর করবে টোনা? অভাগা যেদিকে যায় সাগরও সেদিকে শুকিয়ে যায়। শোনো, আমি বলি কি, আর তো কোনো উপায়ও নেই, আর এদিকে কৃষিকাজ ছাড়া তো তুমি কিছুই জানো না, তাই তোমাকে বলছি তুমি আজ বাজারে চলে যাও আর বাকিতে কিছু সবজি চারা নিয়ে এসো। এই সবজি চারা আমরা বাড়ির উঠোনে রোপণ করব। সবজি গাছে যা সবজি হবে সেগুলো বিক্রি করে আমরা ধার শোধ করে দেব। তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো টুনি, তবে যাই, তবে এখনই আমি বাজারে যাই, দেখি কেউ আমাকে ধারে সবজি চারা দেয় কিনা।
এই কথা বলে টোনা বাজারের উদ্দেশ্যে চলে যায় আর বাজারে গিয়ে দেখে বিউটি পায়রা কিছু সবজির চারা নিয়ে বসে আছে। কি গো বিউটি দিদি, এগুলো কিসের সবজির চারা গো বিউটি দিদি? জানো বিউটি দিদি, আমার কাছে কোনো টাকা নেই, তুমি কয়টা চারা আমাকে বাকিতে দিবে? বাকি? কিসের বাকি? না না টোনা, আমি তোমাকে কোনো বাকি দিতে পারবো না। যাও তো যাও, টাকা দিতে পারলে সবজি চারা নিয়ে যাও, না পারলে আমার দোকানের সামনে থেকে চলে যাও তো, বিরক্ত করো না। বিউটি পায়রার কথা শুনে টোনা দোকানের সামনে থেকে চলে যায়। টোনা এ দোকান ও দোকান ঘুরতেই থাকে, কিন্তু কেউ টোনাকে সবজির চারা বাকিতে দেয় না। এরপর টোনা হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে। এমন সময় টোনা ঝোপের আড়াল থেকে এক চিৎকার শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, এই ছাগল আমাকে খেয়ে ফেললো, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। এই ছাগল, তুই আমাকে খাবি না বলছি, তুই ছেড়ে দে আমাকে বলছি। এ কি, ওই ঝোপের আড়াল থেকে কে ভাবে চিৎকার করছে? গিয়ে দেখি তো একবার। এই কথা বলে টোনা ঝোপের আড়ালে যায়, গিয়ে দেখে একটা বেগুন চারাকে ছাগল ছানা খাচ্ছে। বেগুন চারা যন্ত্রণায় চিৎকার করছে। টোনা তা দেখে ছাগল ছানাকে তাড়িয়ে দেয়। তখনই বেগুন চারা বলে ওঠে, তুমি আজকে আমাকে অনেক উপকার করলে গো, তুমি যদি আজকে না আসতে তাহলে এই ছাগল ছানা আমাকে খেয়ে ফেলতো গো। বেগুন চারার কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায়। আমি তো আগে কখনো বেগুন চারাকে কথা বলতে দেখিনি, তুমি কিভাবে কথা বলছো গো? আমি কোনো সাধারণ বেগুন চারা নই, আমি হলাম এক পরীর জাদুকরি বেগুন গাছ। আমার মালকিন পরীকে এক রাক্ষসী আক্রমণ করেছিল, আর পরীর হাতেই বেগুন বীজ ছিল। ওই রাক্ষসী যখন আমার মালকিন পরীকে খেয়ে ফেলে, তখন ওই পরীর হাত থেকে বীজ এখানে পড়েছিল, আর তখন এখানেই আমার জন্ম হয়। আর তখন থেকে এখানেই আমি অবহেলায় অযত্নে বড় হতে থাকি, বুঝতে পেরেছো? আহারে, তুমি তো সত্যি এক অসহায় বেগুন চারা। আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করব, তোমাকে আমি জল দেব, সার দেব এবং অনেক যত্ন করব, তখন তোমাকে আর কেউ আক্রমণ করতে পারবে না। সত্যি সত্যি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে? সত্যি বলছো? তাহলে নিয়ে চলো আমাকে, এখান থেকে আমাকে নিয়ে চলো। এই ঝোপঝাড়ের মধ্যে আমাকে আর থাকতে ভালো লাগে না, বুঝেছো? টোনা বেগুন গাছের কথা শুনে সেখান থেকে বেগুন গাছকে তুলে নিয়ে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। তারপরে টোনা টুনি মিলে বেগুন গাছকে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় আর অনেক যত্ন নিতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টোনা টুনিকে বলে, একই টুনি, দেখো বেগুন গাছে সোনার বেগুন ধরেছে। তাই তো দেখছি টোনা, এ কি করে সম্ভব? টোনা টুনির অবাক হওয়া দেখে বেগুন গাছ বলে ওঠে, তোমরা একদিনে তোমাদের বাড়িতে আমাকে যে যত্ন করেছো, তার প্রতিদান স্বরূপ আমি তোমাদেরকে এই সোনার বেগুন উপহার দিলাম। তোমরা যেহেতু আমার যত্ন নিয়েছো, তাই সেহেতু তোমরাই আমার মালিক। আজ থেকে প্রতিদিন তোমাদেরকে আমি একটা করে সোনার বেগুন উপহার দেব। টোনাটুনি একথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তারপরে টোনাটুনি মিলে সে বেগুন নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে আর অনেক টাকা পায়। আর এভাবেই টোনাটুনি প্রতিদিন বেগুন গাছ থেকে সোনার বেগুন উপহার পেতে থাকে। এভাবেই টোনাটুনি অনেক বড়লোক হয়ে যায়। টোনাটুনি সোনার বেগুনের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে আর সে কথা যজ্ঞ কাকের কানেও চলে যায়। ওই টোনা একদিন আমার জমিতে কাজ করে খেত, আর আজ সোনার বেগুনের কারণে আমার থেকে বড়লোক হয়ে গেল। আর আজ রাতে ওই বেগুন গাছ সহ বেগুন আমি চুরি করে আনবো, তারপর আমি আরো বড়লোক হয়ে যাব। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। যজ্ঞ কাক তার পরিকল্পনা মতো রাতের বেলা টোনার বাড়িতে যায় সেই বেগুন চুরির উদ্দেশ্যে। আর যেই না বেগুন গাছে সোনার বেগুনে হাত দেয়, তখনই বেগুন গাছ বলে ওঠে, কি, তুই আমার সোনার বেগুন চুরি করতে এসেছিস? লোভী অসৎ শয়তান যোগু,
এবার দেখ আমি তোর কি অবস্থা করি। এই আমার সোনার বেগুন, যা তো ওই যজ্ঞুর মাথাটা ফাটিয়ে দিয়ে আয়। বেগুন গাছের কথা শুনে বেগুন গাছ থেকে সোনার বেগুন এসে যজ্ঞ কাককে মারতে থাকে। আর যজ্ঞ কাক সোনার বেগুনের মারের যন্ত্রণায় বলতে থাকে, ও বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। দরকার নেই সোনার বেগুনের, জান বেরিয়ে গেল আমার। এখান থেকে পালিয়ে গিয়ে কি আমি আমার জান বাঁচাই। মরে গেলাম গো, মরে গেলাম। এ কথা বলে যজ্ঞ কাক সেখান থেকে পালিয়ে যায়। আর সোনার বেগুন আবারও গাছে চলে আসে। এর পরের দিন সকালে টোনাটুনি আবারও বেগুন গাছ থেকে সোনার বেগুন তুলে নেয়। আর বুঝতেই পারে না রাতের বেলায় বেগুন গাছের তলায় যজ্ঞ কাকের সাথে কি হয়েছে। এরপর থেকে টোনাটুনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে।